ভারত বাংলাদেশ সীমান্ত থেকে একদম রিসেন্ট ভিডিও দেখুন। India Bangladesh border, where you're seeing heightened security because several undocumented immigrants are now rushing to return to Bangladesh. Sources indicate that over 300 people gathered in the Bashirhat region in an effort to cross the border. হাজার হাজার অবৈধ অনুপ্রবেশকারী ভারত থেকে বাংলাদেশে ফিরে পালাচ্ছে। কলকাতার নিউ টাউনের পাশের কিছু এলাকা তো একদম ফাঁকা হয়ে গেছে। পুরো পশ্চিমবঙ্গে জায়গায় জায়গায় অবৈধ অনুপ্রবেশকারীদের কলোনি খালি হয়ে কি যাচ্ছে। ভয় আছেন এসআইয়ের জন্য? হ্যাঁ এখানে ভয় অনেক ঘর বাড়ি তো বন্ধ হয়ে গেছে, যেখানে বাংলাদেশিরা থাকতো। ওরা কি পালিয়ে যাচ্ছে, ফিরে যাচ্ছে কি? সব অনেকে তো চলে গেছে। আমরা তো ওই টাকা পয়সা পথ খরচের জ্বালায় অভাবের জ্বালায় তো আমরা এখনো যেতে পারিনি। এবার আমরা কি করবো, না থাকতে হলে আমাদের দেশে চলে যেতে হবে। যে খালি জমিতে তারা 10-20 বছর ধরে বসবাস করছিল সেগুলিতেও এখন কাকপক্ষী নেই। এদের মধ্যে অনেকেই জাল ভোটার কার্ড ও আধার কার্ড বানিয়ে বেআইনিভাবে আমাদের রিসোর্সে জীবনযাপন করছিল। প্রতি বছর এমন লাখ লাখ মানুষ ভারতে এসে বসতি গড়ে, অবৈধভাবে জমি দখল করে, আমাদের চাকরি দখল করে, অপরাধমূলক কাজ করে, সরকারি স্কিমের সুবিধা নেয়। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে যখন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর শুরু হলো ভোটার তালিকা আপডেট করতে, যাতে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ যায়, তখনই সবাই বস্তা বিছানা বেঁধে পালাতে লাগলো। আর এ তো মাত্র কিছু মানুষ, শোনা যায় এই সংখ্যাটা প্রায় 2 কোটিরও বেশি। ভাবুন তো একবার, এটা যদি বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা হয়, তাহলে এখনও মায়ানমার, নেপাল, পাকিস্তান থেকে কত অবৈধ মানুষ এসে এখানে বসবাস করছে। 2014 সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি তাদের ম্যানিফেস্টোতে প্রতিশ্রুতি দিয়েছিল যে অবৈধ অনুপ্রবেশকারী সমস্যাকে সঠিকভাবে সমাধান করা হবে। বক্তৃতায় মোদিজি বা অমিত শাহ অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে যত বড় বড় কথা বলুক না কেন, जो भी घुसपैठिया है उसे बाहर जाना ही होगा। घुसपैठ पर ताला लगाना एनडीए की पक्की जिम्मेदारी है। বিজেপি ক্ষমতায় আসার 1 দশকেরও বেশি সময় পার হয়ে গেছে, তবুও গ্রাউন্ড লেভেলে বড় কোনো পরিবর্তন হয়নি। উল্টো তথ্য দেখলে বোঝা যায় যে কংগ্রেসের আমলে বিজেপির থেকেও বেশি অবৈধ বাংলাদেশিকে ডিপোর্ট করা হয়েছিল। মুখে 56 ইঞ্চি বলেন, কিন্তু ডেটা আলাদা ছবি দেখায়। এই কারণেই আজকে এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে এই লোকজন ভারতে আসে, এখানে এসে এত সহজে ভুয়ো ডকুমেন্ট কিভাবে বানায় এবং গ্রাউন্ডে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে, চলুন দেখি। দেখুন, অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুটা ভারতবর্ষে বেশিরভাগ মানুষ এখনও ঠিকমতো বোঝেই না। সবাই ভাবে সরকার বলেছে তো কিছু করবে, একটু একটু করে সমস্যা ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবটা একদম উল্টো। যদিও ভারতে অবৈধ অনুপ্রবেশকারী 1950 সালেই শুরু হয়ে যায়, যখন ভারত সংবিধান ও নাগরিকত্ব আইন নিয়ে কাজ করছিল, কিন্তু 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ভারতে অবৈধ অনুপ্রবেশকারী একদম চরম পর্যায়ে পৌঁছায়। মানুষ লিটারেলি সামরিক হত্যাযজ্ঞ থেকে প্রাণ বাঁচাতে ভারতে ঢুকেছিল, তাদের থামানোও সম্ভব ছিল না। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই অনুপ্রবেশকারী ইস্যুকেই আন্তর্জাতিক সহানুভূতির একটা হাতিয়ার করেছিলেন। ফলে সেই সময় যে প্রায় 1 কোটিরও বেশি মানুষ ভারতে ঢুকেছিল, তাদের ফেরত পাঠানো অসম্ভব হয়ে পড়ে। এরপর বিজেপি, কংগ্রেস বিভিন্ন সময়ে ক্ষমতায় এসেছে, কিন্তু কেউই কোনো বড় পদক্ষেপ নেয়নি। তাই আজ পরিস্থিতি এমন যে আমাদের কাছে সঠিক কোনো তথ্যও নেই যে কত মানুষ অবৈধভাবে ভারতে বসবাস করছে। এই বিষয়টি সরকার নিজেই সুপ্রিম কোর্টে স্বীকার করেছে। বিজেপি সরকার সিএএ এবং এনআরসি নিয়ে এসেছে কাগজে কলমে, কিন্তু জনগণের কাছে এটা ঠিকমতো ব্যাখ্যা করতে পারেনি, আর গ্রাউন্ডেও এর কোনো বড় প্রভাব দেখা যায়নি। এর পাশাপাশি এরা তৃণমূল কংগ্রেসকেও ব্যাপক সমর্থন দেয়। তাই আপনি কখনো দেখবেন না
তৃণমূল কংগ্রেস এদের বিরুদ্ধে কথা বলছে, কারণ তারা জানে এদের নাম থাকলে 2026 সালের বিধানসভা নির্বাচনে সরাসরি রাজনৈতিক সুবিধা পাওয়া যাবে। যদিও অটল বিহারী বাজপেয়ীর সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এনডিএর অংশ ছিল এবং তখন অবৈধ অনুপ্রবেশকারীদের সমস্যাকে বিশাল বলে মনে করতেন। সংসদে এই বিষয়ে কিছু বলার সুযোগ না পেয়ে স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে দিতেন। ভারতীয় নাগরিকের পরিচয়পত্র তৈরির জন্য একটা বিশাল দাবি তুলতেন, কিন্তু আজ তাদের পার্টি এই অবৈধ অনুপ্রবেশকারীদের সমর্থনে কোনো খামতি রাখে না। অনুপ্রবেশের এই সমস্যা দুর্ভাগ্যজনকভাবে শুধু রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়ায়, অথচ বাস্তবে এটি অনেক বেশি অন্ধকার এবং ভয়াবহ। কারণ বাংলাদেশ বা মায়ানমার থেকে ভারতে ঢোকা এতটাই সহজ যে শুনলে আপনি চমকে যাবেন। বাংলাদেশের সঙ্গে আমাদের 4000 কিলোমিটার এবং মায়ানমারের সঙ্গে 1500 কিলোমিটার সীমান্ত, এবং অধিকাংশ জায়গায় কোনো ফেন্সিং নেই। মায়ানমারের সীমান্তে মাত্র 9 কিলোমিটার জায়গায় ফেন্সিং আছে। বাংলাদেশ সীমান্তে যেখানে ফেন্স নেই সেখানে সীমান্ত একদম খোলা, যে কেউ এপার থেকে ওপারে যেতে পারে। ফেন্সিংয়ের কাজ বর্ডার গার্ড বাংলাদেশ এবং স্থানীয় লোকজন মিলে আটকে দেয় বারংবার। অনেক গ্রাম আছে যেখানে বোঝাই যায় না কোনটা ভারত আর কোনটা বাংলাদেশ। মানুষ গরু চড়াতে বা নদীতে স্নান করতে করতে সীমান্ত পার হয়ে যায়। গাইজ এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি নিজেও জানি না, মানে এমন একটা অবস্থা। দেখুন এই সাইডে হচ্ছে ইন্ডিয়া এবং এই সাইডে হচ্ছে আমার মাতৃভূমি বাংলাদেশ। প্রায় 2 বছর থেকে যাই না, মাঝখানে হলো এপাশে বাংলাদেশ এপাশে ইন্ডিয়া। এখন আমরা এখন যাচ্ছি। ওপারে আসামের করিমগঞ্জ বা শ্রীভূমি, আর এপারে বাংলাদেশের সিলেট জেলার জকিগঞ্জ, আর মাঝখানে নদীটি হচ্ছে কুশিয়ারা নদী। ওপারের বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছি মাঝখানে নদীতে একজন গোসল করছেন এখানে দেখা যাচ্ছে। আর ওপারে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে ওগুলো ইন্ডিয়ান অংশের। আর এপারে যে মাটি দেখতে পাচ্ছি চর পড়ে আছে, এপারের অংশটা হচ্ছে জকিগঞ্জের কাস্টমস ঘাট, সিলেট জেলার জকিগঞ্জের কাস্টমস ঘাট। বাংলাদেশি দালাল দ্বারাও 5000-6000 টাকা দিলে সহজেই তাদের লোককে ভারতে ঢুকিয়ে দেয়। তবে সবচেয়ে বেশি ঢোকে মেঘালয় আর ত্রিপুরা দিয়ে। এর কারণটি হচ্ছে ত্রিপুরার ঘন জঙ্গল, সেখানে ধরা পড়ার ভয়ও খুব কম থাকে। কিছু লোক তো ট্যুরিস্ট ভিসা বা মেডিকেল ভিসা নিয়ে ভারতে আসে, তারপর সেই ভিসা শেষ হওয়ার পরেও আর ফেরে না। একবার ঢুকে গেলে তারা টাকা দিয়ে ফেক আধার কার্ড, ফেক রেশন কার্ড, ফেক ভোটার কার্ড সব বানিয়ে নেয়। তারপর তারা সেই সকল নকল ডকুমেন্ট নিয়ে কলকাতা, দিল্লি, নয়ডা, গুরগাঁও, মুম্বাই, কেরালার মতো জায়গায় ছড়িয়ে পড়ে। রেল লাইন বা রাস্তার পাশে বস্তি বানিয়ে বাস করে, ছোট ছোট কাজ করে, ফ্রিতে রেশন নেয়, এমনকি ভোটও দেয়। অনেকে তো ফেক ডকুমেন্টে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরও পেয়ে গেছে। রিজার্ভেশন পেতে কাস্ট সার্টিফিকেট পর্যন্ত বানিয়ে নিয়েছে। পশ্চিমবঙ্গে বাংলাদেশি মহিলারা টিএমসির লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পর্যন্ত পাচ্ছে। কল্পনা করুন তো এরা সিস্টেমকে একদম সহজে কিভাবে এক্সপ্লয়েট করেছে। কেউ কেউ আরও চরম পর্যায়ে যায়, যেমন মিনার সরহদ কেস। সে 2020-তে বাংলাদেশ থেকে ভারতে এসেছে, তারপর নাম বদলে শুভ দাস রেখেছে। সেখান থেকে স্কুল সার্টিফিকেটস, আধার, প্যান, এমনকি ভারতীয় পাসপোর্ট পর্যন্ত বানিয়ে ফেলেছে। সেই পাসপোর্ট নিয়ে সে আবার কাতারে পর্যন্ত ঘুরে এসেছে। ভাবুন, এরা হলো শুধু ধরা পড়া লোকজন। আসলে হাজার হাজার মানুষ ধর্ম ও পরিচয় বদল করে ভুয়ো ডকুমেন্ট নিয়ে আরামে ভারতেই বাস করছে। এদের মধ্যে কতজন স্লিপার সেলের সঙ্গে সংযুক্ত কে জানে। এটা ভাবলেই গা শিউরে ওঠে। এরা ছোটোখাটো কাজ করে, অটো, ট্যাক্সি, ই রিক্সা চালায়, কনস্ট্রাকশন বা রাজমিস্ত্রির কাজ করে। জিজ্ঞাসা করলে বেশিরভাগ জনই বলে নিজেদের মালদা বা মুর্শিদাবাদের বাসিন্দা, কিন্তু প্রকৃতপক্ষে এদের মধ্যে একটা বড় অংশই অবৈধ বাংলাদেশি বা রোহিঙ্গা। এখন এদের অনেকেই আবার দলে দলে পালাতে দেখা যাচ্ছে। প্রতিদিন হাকিমপুর চেকপোস্টে বাংলাদেশ ফেরত যেতে ভিড়ে ভিড়ে লোক জড়ো হচ্ছে। কিন্তু এ তো সামান্য অংশ, আরও লাখ লাখ অনুপ্রবেশকারী আছে যাদের পালানোর কোনো ইচ্ছেই নেই। তারা জমি দখল করে পাকাপাকি বসে গেছে। ঝাড়খণ্ডের ঘটনা শুনলে বুঝতে পারবেন খেলাটা কত বড়। बांग्लादेश का घुसपैठ हमारे यहाँ लगातार बढ़ रहा है। जो आदिवासी महिलाएं हैं उनके साथ बांग्लादेशी घुसपैठिए शादी कर रही है। हिंदू और मुसलमान का सवाल नहीं है। हमारे यहाँ जो लोकसभा का चुनाव लड़ती हैं महिला, आदिवासी कोटे से लड़ती हैं, उनके पति मुसलमान हैं। जिला परिषद की जो अध्यक्षा हैं उनके पति मुसलमान हैं। मुखिया जो आदिवासी होते हैं
और ये टोटल जो है आप समझे हमारे यहाँ 100 आदिवासी मुखिया है जो आदिवासी के नाम पर है और उसके पति जो है सभी के सभी मुसलमान हैं। ঝাড়খণ্ডে প্রচুর আদিবাসী জনসংখ্যা, তাই বহু আসন আদিবাসী নারীদের জন্য সংরক্ষিত। অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গারা এখানে এসে আদিবাসী নারীদের বিয়ে করে, তারপর তাদের ধর্ম পরিবর্তন করায়, তারপর তাদের দিয়ে নির্বাচন লড়াই। জয়ী হলে স্বামী, যে মূলত অবৈধ অনুপ্রবেশকারী, সব নিয়ন্ত্রণ করে ও জমি দখল করে সেখানে বসে যায়। এইভাবেই ঝাড়খণ্ডের জামাইটোলা একটা বিশাল বস্তিতে পরিণত হয়ে গেছে। ট্রাইবাল পপুলেশন কমছে আর অবৈধ জনসংখ্যা বাড়ছে। এটা তাদের সুপরিকল্পিত কৌশলও বলতে পারেন। হেমন্ত বিশ্ব শর্মা পর্যন্ত বলেছেন, এভাবে চললে ঝাড়খণ্ড একদিন মিনি বাংলাদেশ হয়ে যাবে। সমস্যা শুধু এই নয় যে এরা অবৈধভাবে থাকে, ভুয়ো ডকুমেন্ট বানায়, জমি দখল করে। সমস্যা হলো এদের কারণে অপরাধ বাড়ছে এবং ভারতীয় অভ্যন্তরীণ নিরাপত্তা মারাত্মকভাবে বিপন্ন হচ্ছে। এনসিআরবি রিপোর্ট বলছে, ভারতে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি অপরাধ করে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। চুরি, ডাকাতি, ড্রাগ স্মাগলিং, ভুয়ো নোট, সব ক্ষেত্রে এদের সক্রিয়তা আছে। এদের মধ্যে অনেকেই সন্ত্রাসী সংগঠনের সঙ্গেও সরাসরি যোগাযোগ রেখে গেছে। এমনিতেই আমাদের দেশে 80 কোটিরও বেশি মানুষ ফ্রি রেশনে নির্ভরশীল, চাকরিও নেই। যাদের 25,000 টাকা মাসিক আয় আছে তারাই আমাদের দেশের টপ 10% আর্নার। মাত্র 2% মানুষ আয়কর দেয়। তাহলে আমাদের সামর্থ্য কোথায় যে অন্য দেশের মানুষকে বহন করার? তাই আগে আমাদের নিজেদের মানুষকে সামলানো উচিত, নাকি ট্যাক্সপেয়ারের টাকায় ওই অনুপ্রবেশকারীদের বাড়ি চাকরি দেওয়া উচিত? দেশ তো আর ধর্মশালা নয়, দেশের নিরাপত্তা অবশ্যই থাকতে হবে। রিসোর্সের প্রথম এবং শেষ অধিকার দেশবাসীরই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিষয়টি সবসময় রাজনৈতিক হয়ে যায়। যখন নির্বাচনের সময় আসবে, বিশেষ করে পশ্চিমবাংলায়, পুরো রাজনীতি শুধু এই ইস্যুতেই খেলবে। সত্যিটা হলো আদর্শ, পরিস্থিতি, কেন্দ্র ও রাজ্য উভয়ই সমানভাবে কাজ করা উচিত। শেষ কথা, সময় থাকতে এই সমস্যার সমাধান না হলে এটা একদিন ভয়ানক রূপ ধারণ করবে। আজ এই পর্যন্তই। এইরকম বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।